This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো MDH নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী আত্রি। আজ শুরুতে আমি এবং আত্রি আপনাদের এই দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনালে সব থেকে বড় যে খবরটা দিয়ে শুরু করব, সব থেকে বড় যে খবরটা জানাবো, পরীক্ষায় কি বসতেই হবে এসএসসি চাকরিহারাদের। আজ চাকরিহারাদের নিয়ে বিশেষ সাংবাদিক বৈঠক মুখ্যমন্ত্রী এমনই পাওয়া যাচ্ছে সূত্র মারফত খবর। কথা বলবো আমাদের প্রতিনিধি দীক্ষার সঙ্গে। দীক্ষা রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। দীক্ষা, কি জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর এই সাংবাদিক বৈঠকের সম্ভাবনা সম্পর্কে? দেখো, আমাদের নবান্ন সূত্রে বলা হয়েছিল যে মুখ্যমন্ত্রী বিকেল 5টায় একটা সাংবাদিক সম্মেলন করবেন। তারপরে মুখ্যমন্ত্রী নিজেই নিজের যে ফেসবুক পেজ আছে, সোশ্যাল মিডিয়া, সেখানে লিখেছেন যে চাকরিহারা শিক্ষক ভাই বোনদের জন্য আজ বিকেল 5টায় সুপ্রিম কোর্টের নির্দেশিকা বিনায় নবান্নে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন করবেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে যে সুপ্রিম কোর্ট তাদেরকে সময়সীমা দিয়েছে যে পুরো প্রসেসিংটা শেষ করতে হবে, সেটা নিয়ে যে জটিলতা দেখা দিয়েছিল সেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ডিসেম্বর পর্যন্ত তারা সময় পেয়েছেন। তার মধ্যে সম্পূর্ণ পরিষ্কার করে দেওয়া হয়ে যাবে, যে প্রসেসিং হয়ে যাবে এবং তাদেরকে পরীক্ষা দিয়ে আর একবার করে তাদেরকে বসতে হবে। কিন্তু তারপরেও চাকরি প্রার্থীরা আমরা দেখতে পাচ্ছি যেভাবে আন্দোলন করে চলেছেন এবং যেভাবে বিকাশ ভবনের সেদিন ঘটনা ঘটেছিল এবং বিকাশ ভবন উত্তাল হয়ে উঠেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আজকে বিশেষ কোনো ঘোষণা করবেন সেটাই স্বাভাবিক আমরা বুঝতে পারছি। এখন তিনি কি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন সেটাই দেখার বিষয়। তার কারণ চাকরিহারা যারা তারা শেষ পর্যন্ত বিকাশ ভট্টাচার্যের বাড়িতে গিয়েছিলেন, সেখানে বিকাশ ভট্টাচার্য জানিয়েছিলেন যে রিভিউশন করে কোনো লাভ হবে, আমাদের পরীক্ষাতে বসতেই হবে। ফলে সব জায়গা দেখে আইনের সাহায্য নিয়ে মুখ্যমন্ত্রী আজকে কি কথা বলেন সেটা মুখ্যমন্ত্রী আজকে নিজেই ঘোষণা করবেন বিকেল 5টায়। দীক্ষা, একটা বিষয় একটু বুঝতে চাইবো তোমার কাছে। চাকরিহারা শিক্ষকদের সঙ্গে এই বৈঠকের ব্যাপারে সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে এই কথাটি মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, তুমি বললে, সেক্ষেত্রে কি চাকরিহারাদেরকে, অর্থাৎ এই যোগ্য চাকরিহারাদেরকে আরেকবার পরীক্ষায় বসতেই হবে, যাতে তারা একেবারেই নারাজ বলে বারবার জানিয়েছেন? দেখো, সুপ্রিম কোর্ট সেটাই বলেছিল যে পুরো পরীক্ষাতে বসতে হবে এবং একটা প্রসেসিং এর মধ্যে যেতে হবে, কিন্তু চাকরিহারা চাকরি প্রার্থীরা সেটা করতে রাজি নয়। কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ প্রসেসিংটা তিনি করিয়ে দেবেন এবং সেই মতন এগোচ্ছিল। কিন্তু যেহেতু চাকরি প্রার্থীরা আন্দোলনে রয়েছেন, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের উপরে অবশ্যই কখনোই মুখ্যমন্ত্রী নিজেও যেতে পারবেন না। তাহলে আইন মেনে কি করা যায় তিনি সেটাই ঘোষণা করবেন। ফলে পরীক্ষা দেওয়া যাবে না এটা কোনোভাবেই বলা যায় না, কারণ মুখ্যমন্ত্রী কখনো বলেননি যে পরীক্ষা দিতে হবে না। বলেছিলেন যে সুপ্রিম কোর্টের আইন মেনে তিনি যে প্রবেশিকার কথা বলা হয়েছে বা প্রসেসিং এর কথা বলা হয়েছে সেটা রাজ্য সরকার শুরু করে দিয়েছে এবং আইন মেনেই চলবেন। ফলে সেটা তিনি অন্য কিছু বলতে পারেন বলে মনে হয় না, কারণ আইন মেনেই চলতে হবে, কারণ এটা সুপ্রিম কোর্ট অর্থাৎ রাজ্য নির্দেশিকা। একেবারে আপাতত তোমাকে ধন্যবাদ দীক্ষা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দীক্ষা ভুইয়ার সঙ্গে, এবং দীক্ষা যেমনটা জানাচ্ছিলেন আত্রেই যে শেষমেশ তাহলে কি চাকরিহারাদের বসতেই হবে পরীক্ষা, যাতে তারা একেবারে নারাজ? কারণ আত্রেই বারবার কিন্তু চাকরিহারারা বলছিলেন, যোগ্য চাকরিহারা তারা আরেকবার পরীক্ষায় বসতে নারাজ। আর যারা যোগ্য তাদের জন্য পরীক্ষা নয়, একথা তারা বলছিলেন। আর সেখানেই জটটা পাকাচ্ছে যে কারা যোগ্য আর কারা অযোগ্য। তার কারণ তার কোনো তালিকা সুপ্রিম কোর্টের কাছে অন্তত জমা পড়েনি। আর যোগ্যদের দাবি বারবার করে যে আমরা যোগ্যতার পরীক্ষা দিয়েছি, একবার আরেকবার দেব না। আমাদের সঙ্গে যে অতিথিরা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক কর্মী এবং তৃণমূল সমর্থক রুনা খাতুন, এবং আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র জ্যোতি চ্যাটার্জি। আমি দুজনের সঙ্গে কথা বলবো। রুনা, প্রথমে আপনার কাছে আসছি, তার কারণ এই যে যোগ্য চাকরিহারাদের মুখ্যমন্ত্রী যে আশ্বাসটা দিয়ে এসেছিলেন তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার বিষয়, কোথাও কি মনে হচ্ছে আর 4 দিন বাকি বিজ্ঞপ্তি প্রকাশের, এবং মুখ্যমন্ত্রী আজকে যখন জানাচ্ছেন যে তিনি সাংবাদিক বৈঠক করবেন তখনও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক কথাটা উল্লেখ করছেন, সেক্ষেত্রে আর একবার চাকরির পরীক্ষায় না বসে যোগ্য চাকরিহারারা যেমন চাকরি করছিলেন তেমনই করবেন, এই সম্ভাবনাটা ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছে নাকি রুনা? নমস্কার টিভি9 কে এবং উপস্থিত সকলকে। আমি প্রথমেই বলতে চাই যে মুখ্যমন্ত্রী যখন নিজে আশ্বাস দিয়েছে, অবশ্যই চাকরি যারা হারিয়েছেন তাদের যন্ত্রণা বেদনার কথা আমি বুঝতে পারছি, এটা না বোঝার মতো কেউই নয়। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী এটা আমাদের কাছে একটা এক্সট্রা পাওনা যে যারা চাকরিহারা তাদের যন্ত্রণাটা তিনি অনুভব করেছেন এবং নিজে ডেকে কথা বলেছেন, আশ্বস্ত করেছেন। এবার একটা মুখ্যমন্ত্রী কি কখনো একটা কোর্টের রায়কে
তার উপর দিয়ে যেতে পারে? নিশ্চয়ই নয়। এক্স্যাক্টলি নয়। আমি ঠিক এখানে আপনাকে একটু থামাচ্ছি। আমার সঙ্গে এই মুহূর্তে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আমি কথা বলবো টেলিফোনে বিকাশ রঞ্জন বাবুর সঙ্গে। বিকাশ রঞ্জন বাবু, আপনাকে স্বাগত TV9 বাংলা। এবং যে প্রশ্নটা শুরুতেই করব, যে কথাটা বলছিলেন এক রাজনৈতিক কর্মী, তৃণমূল সমর্থক রুনা খাতুন, যে সুপ্রিম কোর্টের আইন মেনেই যা করার করতে হবে, নির্দেশ মেনেই যা করার করতে হবে, তাহলে তো এই যোগ্য অযোগ্যের বিভেদ বলে আর কিছু রাখা যাচ্ছে না। মুখ্যমন্ত্রী যে কথা দিয়েছিলেন, আরেকবার তো সবাইকেই তাহলে পরীক্ষায় বসতে হবে। দেখুন, সুপ্রিম কোর্টের রায় সর্বোচ্চ। যদি ভারতবর্ষের সংবিধান মেনে শাসন করতে হয় তাহলে সুপ্রিম কোর্টের রায় মানতে বাধ্য। কেউই সুপ্রিম কোর্টের রায়ের উপরে নন। যিনি বলবেন আমি সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করব, তিনি ভারতবর্ষের সংবিধান অমান্য করছেন। তার ভারতবর্ষের সংবিধানের শাসনে থাকার কোনো অধিকার থাকে না। সেই জন্য সকলকে সুপ্রিম কোর্টের রায় মানতে হয়। এবং সুপ্রিম কোর্টের রায় ইতিমধ্যে সরকার থেকে দরখাস্ত করে তারা বলেছেন যে আমরা নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করছি, আমাদের সময় দাও। সেই সময় সুপ্রিম কোর্ট দিয়েছে 31শে ডিসেম্বর পর্যন্ত। অতএব এর বাইরে তো কিছু করার নেই। বিকাশবাবু, প্লিজ তোমার প্রশ্ন। বিকাশবাবু, একটা প্রশ্ন। একটু চাকরিহারারা তো তারা বলছেন যে রাজ্য সরকার কি করছে তাদের হয়ে, এটা তাদের কাছে একটা ধোঁয়াশা রয়ে যাচ্ছে। এটা কেন? যে আইনি প্রক্রিয়া বা একটা নির্দেশ আমরা বুঝতে পারলাম যে এটা শেষ, এরপর কি করতে হবে সেই নির্দেশও দেওয়া হয়ে গিয়েছে, তাহলে চাকরি যারা হারিয়েছেন তারা কেন বলছেন ধোঁয়াশা আছে? তারা কেন বলছেন তারা বলতে পারবেন। আসলে মুখ্যমন্ত্রী তো তাদের প্রতারিত করেছেন এই কথা বলে যে কারো চাকরি যাবে না। সেই জন্য তারা ভাবছেন বোধহয় রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী তাদের গোপন কোনো আরেকটি দুর্নীতিমূলক প্রক্রিয়া আছে যার মধ্য দিয়ে এদের চাকরি দেবেন, সেই আশায় হয়তো ওরা আছে। কিন্তু চাকরিহারাদের মধ্যেও, এমনকি যারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করছেন, তাদের মধ্যেও যে পরীক্ষা না দিয়ে এই চাকরিটাই কন্টিনিউ করে যাওয়ার যে দাবি, তার মানে সেই দাবির কোনো আইনসঙ্গত ভিত্তি নেই বিকাশবাবু, তাই তো? কোনো আইনসঙ্গত ভিত্তি নেই, কোনো যুক্তিও নেই। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলবার জন্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। আমাদের আরেক প্রতিনিধি সুজয় পাল এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, একটা অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিকদের সম্মুখীন হবেন, এই বিষয়টা নিয়ে বলবেন। তো সেখানে চাকরিহারাদের এন্ডে তারা কি বলছেন? কারণ বারবার তারা চেয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা কথা বলুন এই নিয়ে, শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা কথা বলতে চেয়েছেন। এবার তারা কি প্রত্যাশা করছেন? সুজয়। আগে দেখুন, সরাসরি কথা বলবো যারা রয়েছেন আন্দোলনে, যে মুখ্যমন্ত্রী বিকেল 5টার সময় একটা সাংবাদিক বৈঠকের ঘোষণা করেছেন, আপনাদের নিয়ে কি আশা করছেন? আমরা তো অবশ্যই চাইবো যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী আছেন তাদের চাকরি যাতে সুনিশ্চিত হয় সে বিষয়ে উনি কোনো বার্তা দিক। কিন্তু আমরা এই সঙ্গে এটাও আমাদের মনে রাখতে হবে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কিন্তু উনি আশ্বস্ত করেছিলেন, উনি বলেছিলেন উনি থাকতে একজন যোগ্যেরও চাকরি যাবে না। গত 1 মাস ধরে সরকার কি পদক্ষেপ নিল, কি ভাবছে এ বিষয়ে আমাদের কাছে পুরো বিষয়টা ধোঁয়াশা। সেক্ষেত্রে আমরা আশাবাদী, অবশ্যই আশা থাকবে যে আজকে উনি সাংবাদিক সম্মেলন থেকে সমস্ত যোগ্যের চাকরি নিশ্চিত করার ক্ষেত্রে সরকার কি ভাবছে এবং কি কর্মসূচি নিচ্ছে, কি পদক্ষেপ নিচ্ছে সেইটা আমরা শুনতে চাইব। অবশ্যই আমরা আশাবাদী উনি আমাদের সমস্ত যোগ্যের চাকরি নিশ্চিত করার ক্ষেত্রে কোনো বার্তা দেবেন। সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী 31শে মের মধ্যে সরকারকে কিন্তু বিজ্ঞপ্তি জারি করতে হবে পরীক্ষার জন্য, কোনো পরিবর্তন হয়নি সেই আদেশে। সেক্ষেত্রে কি হবে? আপনার পরীক্ষা বসবেন যদি সরকার আদেশ জারি করে? কখনোই নয়। একবার যোগ্যতার নিরিখে পরীক্ষা দিয়ে আমরা চাকরিটা পেয়েছি, সেই চাকরি আমি কোনো দুর্নীতি করে আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, সিবিআই ইডি সমস্ত তদন্ত করে আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে পারিনি, তাহলে আজকে আমরা কেন পরীক্ষায় বসবো? এখন 7 বছর চাকরি করার পরে প্রত্যেকের শারীরিক মানসিক অবস্থা বা অন্যান্য সমস্ত অনেক প্রতিবন্ধকতা আছে, তাহলে সেই জায়গা থেকে পরীক্ষা দেওয়া কারোর পক্ষেই সম্ভব নয়। 100% সমস্ত যোগ্যের চাকরি দেওয়া। সুজয়, ওনাদেরকে জিজ্ঞাসা করো কিন্তু সিবিআই ইডি কারো তদন্তে বা সুপ্রিম কোর্টের নির্দেশে কোথাও তো এটাও বলা হয়নি যে ওরা চাকরি করার জন্য যোগ্য, ওরা চাকরি চালিয়ে যেতে পারেন, এটাও তো বলা হয়নি নির্দেশে। একেবারে যে তদন্তকারী সংস্থা, সেক্ষেত্রে তাদের তদন্তে কিন্তু সেরকমভাবে স্পষ্ট করে বলে দেওয়া হয়নি যে কারা যোগ্য। একটা অযোগ্যের একটা তালিকা সুপ্রিম কোর্টে জমা দিয়েছিল। দেখুন, এটা তো তদন্তকারী সংস্থা এবং বিচার ব্যবস্থার দায়িত্ব। আমি যোগ্য কিনা এই দায়িত্ব তো আমার নয়, আমি যোগ্য কিনা এটা বলার দায়িত্ব যার নিয়োগ অথরিটি যারা তার দায়িত্ব। সেই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হলো,
সেটা তদন্ত করলো তদন্তকারী সংস্থা, বিচার করলো বিচার ব্যবস্থা। তাহলে এই দায়িত্বটা নেবে কে? অর্থাৎ চাকরিহারারা এখনো পর্যন্ত তাদের পুরনো দাবিতেই অনড় রয়েছেন। তারা কিছুতেই আরেকবার পরীক্ষা দিয়ে আরো একবার যোগ্যতার প্রমাণ দেবেন না, তারা দাবি করছেন। বিশেষ করে যোগ্যরা, যারা যোগ্য বলে নিজেদেরকে দাবি করছেন যে আমরা ইতিমধ্যে যোগ্যতার পরিচয় দিয়েছি, প্রমাণ দিয়েছি, আমরা আরো একবার যোগ্যতার প্রমাণ দেব না, এবং সেই অবস্থায় আমরা নেই। ধন্যবাদ সুজয়। এবার একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু আপনাদের সামনে তুলে ধরছি, কারণ এইটা চিন্তার ব্যাপার শুধু আমার আপনার নয়, প্রত্যেক ভারতীয় নাগরিকের সুরক্ষা এর সঙ্গে জড়িয়ে রয়েছে, প্রত্যেক ভারতের প্রান্ত এর সঙ্গে জড়িয়ে রয়েছে। কারণ নিরাপত্তা, কাকদ্বীপ যার সঙ্গে যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে কাকদ্বীপে ভুয়ো ভোটার কাণ্ডে এবার জড়িয়ে গেল এক ডাককর্মীর নাম। নামখানা পোস্ট অফিসের ডাককর্মী সৈকত দাসের বিরুদ্ধে অভিযোগ যে তিনি একজন বাংলাদেশি, এদেশে অবৈধভাবে এসেছেন, বার্থ সার্টিফিকেট তার নেই। স্থানীয় মানুষের দাবি সৈকতের বাবা এখনো নিয়মিত বাংলাদেশে যাতায়াত করেন, সেখানে তিনি শিক্ষকতাও করতেন। সৈকতের দাবি আত্মীয় স্বজনদের সহযোগিতায় তার ভোটার লিস্টে তিনি নামটা তুলে ফেলেছেন। শুনুন কি বলছেন। বাবা মা ভোটার হওয়ার আগে আপনি কি করে ভোটার হলেন? আমি রিলেটিভদের থ্রুতে হয়েছে। আপনার বাবা তো বাংলাদেশের স্কুলের টিচার। না না, সেটা বলতে পারবো না। সেটা আপনি জানেন না আপনার বাবা টিচার কি না? এটা হয় আমি জানবো না আমার বাবা কি করে? আপনার কি বার্থ সার্টিফিকেট আছে? না, বার্থ সার্টিফিকেট করা নেই। বার্থ সার্টিফিকেট করা আপনার বার্থ সার্টিফিকেট নেই, আপনার বাবা ভোটার নন, আপনি মা ভোটার ছিলেন না। তখন তারা অতটা ওগুলো নিয়ে গুরুত্ব দেয়নি, ওই জন্য করেনি। তাড়াতাড়ি হয়ে ওখান থেকে এসেছি, আমি তো হালে আসিনি বাংলাদেশ থেকে, সেরকম তো হাজারও আছে, তা আমাদের নামে হচ্ছে কেন? সদে বেশি দিন আসেনি, ওখানে কাজ করতো বাংলাদেশ, এই ক বছর আগে ঘরে আসছে। শিক্ষক ছিল? হ্যাঁ, শিক্ষক ছিল বাংলাদেশি, মাস্টারি করতো। রোহিঙ্গা মুসলমানদের নাম তুলিয়েছে এখানকার প্রশাসন, আইপ্যাক তৃণমূলের ভোট করানোর জন্য। ঢুকলোটা কি করে, এর জবাব তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে দিতে হবে। শুভেন্দু মোদী প্রতিনিধির সঙ্গে আছেন। শুভেন্দু, একটা মারাত্মক অভিযোগ উঠছে, আমরা এর আগেও দেখেছি যে কয়েকজন বাংলাদেশি তারা বলছেন তৃণমূল কংগ্রেসের নেতাদের টাকা দিয়েছেন, তারা ভোটার লিস্টে নাম উঠে গেছে। এবার এই ডাক বিভাগের কর্মী, একেবারে কেন্দ্রীয় সরকারের কর্মচারী, এই সৈকতের হদিশ পাওয়া গেল। ঠিক কিভাবে পুরো বিষয়টা হয়েছে, সামনে এলো কি করে, বাকিরা অর্থাৎ প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে এটা শোনার পর? একেবারেই কিন্তু কাকদ্বীপের যে তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা তিনি অভিযোগ দায়ের করেছিলেন। তার অভিযোগ ছিল যে কাকদ্বীপ বিধানসভায় প্রায় অস্বাভাবিকভাবে 6000 ভোটের বৃদ্ধি পেয়েছে, এবং সেটা কতগুলো পঞ্চায়েত? 3টে পঞ্চায়েত। এবং সেই অভিযোগের ভিত্তিতে প্রশাসন সমীক্ষা শুরু করেছে এবং খোঁজাখুঁজি শুরু করেছে। ফলে এই তদন্তে খোঁজাখুঁজি করতে গিয়ে কিন্তু এই কেঁচো খুঁজতে একেবারে কেউটে বেরিয়ে পড়েছে। এই সৈকত দাস 32 বছর বয়স, তিনি ভারত সরকারের একেবারে পোস্ট অফিসের কর্মী। কিভাবে সে এই চাকরিটা পেল? তাহলে সে ভারতে এসে পড়াশোনা করেছে, কিন্তু তার আবার ভোটার কার্ডের নাম রয়েছে, কিন্তু তার বাবার ভোটার নাম নেই ভোটার কার্ডে, তার মারও নাম নেই। কিভাবে সেই ছেলেটি তার বাবা মা ছাড়া ভোটার কার্ডে প্রথম নাম তুললো, এবং তারপরে তার মায়ের নাম উঠছে, এবং তার জানা যাচ্ছে, তার প্রতিবেশীরা জানাচ্ছেন তার বাবা বাংলাদেশে শিক্ষকতা করতেন, এখনও পেনশন পান। ফলে গত 1 বছর আগে তার বাবা এদেশে এসেছেন, কিন্তু তারা কিন্তু বেশ কয়েক বছর আগে এখানে এসেছেন, এসে এক প্রতিবেশীর বাড়ি থেকে বাড়ির সাহায্য নিয়ে জায়গাও কিনেছেন। এবং এই সৈকত দাসের মতো খুঁজলে দেখা যাবে কাকদ্বীপ এবং নামখানায় হাজার হাজার বাংলাদেশির বাস, এবং এক একটা বেনামি কলোনি এবং গ্রাম তৈরি হয়ে গিয়েছে এই এলাকা জুড়ে, এবং সমস্ত জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে যে এই বাংলাদেশি স্থানীয় প্রশাসন, পঞ্চায়েত প্রধান বা গ্রাম সদস্য যারা আছেন সৈকত, তারা তো এই বিষয়টা নিয়ে খোঁজ খবর করার কথা। তার যে গ্রামের মেম্বার হয় সে তো নিজের লোকাল এরিয়া, তার বুথ, তার এলাকার অঞ্চলের খবর রাখার কথা। সেই প্রশাসন, স্থানীয় নেতৃত্ব, তারাই বা কি বলছেন? দেখো, বিধায়ক মন্টুরাম পাখিরা কিন্তু এই ঘটনায় কিন্তু সরব হয়েছিলেন। তিনি কিন্তু পরিষ্কার অভিযোগ জানিয়েছেন যে এই কারচুপির ঘটনার সঙ্গে প্রশাসনের একাংশ আধিকারিক জড়িত রয়েছে, এবং সেটা এসডিও অফিস হতে পারে, বিডিও অফিস হতে পারে। ইতিমধ্যেই এসডিওর পক্ষ থেকে 3 জন আধিকারিকের বিরুদ্ধে থানাতে এফআইআর করা হয়েছে, তাদেরকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়নি। ফলে গোটা প্রক্রিয়াটা কিন্তু একেবারে অবশ্যই নজর থাকছে, নজর রাখুন।
আমাদের সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আমি আবারও চলে যাব লাভলি খাতুন এবং জ্যোতি চ্যাটার্জির কাছে। লাভলি খাতুন রাজনৈতিক কর্মী এবং তৃণমূল, রুনা খাতুন এবং তৃণমূল কর্মী, রাজনৈতিক কর্মী রুনা খাতুন আমার সঙ্গে রয়েছেন, রাজনৈতিক কর্মী এবং তৃণমূল সমর্থক, এবং আমার সঙ্গে রয়েছেন জ্যোতি চ্যাটার্জি, বিজেপি মুখপাত্র। আমি শুরুতেই চলে যাব রুনা আপনার কাছে, তার কারণ সেই লাভলি খাতুন থেকে শুরু হয়েছিল রুনা, সেখান থেকে আজ পর্যন্ত সৈকত দাস পোস্ট অফিসের কর্মচারী, কেন্দ্রীয় সরকারি কর্মচারী, তার মাঝখানে কাকদ্বীপের 6000 এমন ভোটার আছেন যাদের প্রত্যেককেই ভুয়ো মনে করা হচ্ছে, তার কারণ তারা বাংলাদেশি এবং নগদ মূল্যে 10,000 টাকা দিয়ে ভোটার লিস্টের নামটা তুলে নিয়েছেন। আপনাদের দল পশ্চিমবঙ্গে জানতে পারে না এমন কিছু আছে রুনা? আপনার মনে হয় মানে তৃণমূল কংগ্রেস জানে না বাংলাদেশি পাড়ায় ঢুকে গেল, তৃণমূল কংগ্রেস জানে না বাংলাদেশির নাম ভোটার লিস্টে উঠে গেল, এটা সম্ভব রুনা? দেখুন, যেমন তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল উঠছে, যে প্রশ্ন উঠতেই পারে যেহেতু তৃণমূল কংগ্রেস সরকারে রয়েছে যে তারা জানতে পারছে না, তেমনি আরেক দিক থেকে প্রশ্ন উঠবে যে আমাদের যে এখানে বর্ডার, একটা দেশের সঙ্গে আমাদের দেশের যে সীমান্ত, সেখানে কি তৃণমূল কংগ্রেস কর্মীরা পাহারায় থাকে, না স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব সেখানটা দেখার যে অনুপ্রবেশকারী হচ্ছে কিনা? রুনা মেনে নিচ্ছি, রুনা তর্কের খাতিরে ধরুন মেনে নিচ্ছি যে বিএসএফ এর গাফিলতির জন্য এটা ঢুকে পড়েছে, তার মানে তো এই নয় যে বিএসএফ এর গাফিলতির জন্য যদি কেউ ঢুকে পড়ে তাহলে তাকে আমার মাটিতে, আমার দেশের মাটিতে একটা বিদেশিকে গেড়ে বসবার জন্য যা যা কিছু দেওয়া সম্ভব সবকিছু তার হাতে আমরা তুলে দেবো। এই জাকির ভাইদের কথা বলেন রত্না বিশ্বাসরা, জাকির ভাই নাকি বাংলাদেশিদের লিঙ্কটা ভালো করাতে পারেন, ভোটার লিস্টে নাম তুলে দিন, ওইভাবেই কাকদ্বীপে কোনো এক ভাই নিশ্চয়ই নামটা তুলে দিয়েছেন, আপনি কি অস্বীকার করতে পারেন? বিএসএফ নয় ঢুকিয়ে দিল, বিএসএফ তার ভোটার তালিকায় নাম তুলে দেয়নি। কেউ না কেউ তো সহযোগিতা করে, তেমনি তৃণমূল কংগ্রেসে কেউ তো বিরোধিতা করে, সেটা মন্টুরাম পাখিরার মতো বিধায়ক আছে যিনি সোচ্চার হয়েছেন, তার জন্য তো আজকে আমরা বলতে পারছি। সব দেখুন, এই অনুপ্রবেশের ঘটনা তো আজকে নয়, একটা ইতিহাস আছে, আমরা সবাই জানি যে ভারতবর্ষের একটা আলাদা ইতিহাস আছে। পরবর্তীকালে যখন 34 বছর বামফ্রন্ট সরকার ছিল, আপনারা জানেন যে অনুপ্রবেশটা সেটাকে প্রশ্রয় দেওয়া হতো এবং ডেকে ডেকে আনা হতো। শুধু তাই না রুনা, সেই সময় তো বামফ্রন্ট সরকারের আমলেই তো 1 কোটি অনুপ্রবেশকারীর কথা বলে লোকসভাতে সোচ্চার হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, স্পিকারের টেবিলের সামনে নথিপত্রগুলো দিয়ে এসেছিলেন, শুনে নিয়ে ফেলে দিয়ে এসেছিলেন যে দেখুন আমার কাছে প্রমাণ আছে কতজন অনুপ্রবেশকারী আছে। সেই 1 কোটি অনুপ্রবেশকারী কি তৃণমূল শাসনে উবে গেল, নাকি লাভলি খাতুনের মতো তারা অনুপ্রবেশকারী বলে চিহ্নিত হওয়ার পরও রয়েই গেল? ইতিমধ্যেই প্রশাসনিক তদন্তে প্রমাণিত যে অনুপ্রবেশকারী তৃণমূলের প্রাক্তন প্রধানকে, সেই প্রাক্তন প্রধান তাকে বাংলাদেশে ফেরানোর দাবি এবার জানিয়েছে বিজেপি। হরিশ্চন্দ্রপুরে 1 নম্বর ব্লকে রশিদাবাদ পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান লাভলি খাতুন, তিনি প্রমাণিত যে তিনি বাংলাদেশি, তিনি এদেশের নাগরিক নন। সমস্ত নথিপত্র এবং নথিপত্রের মাধ্যমে এদেশের যাবতীয় পরিচয়পত্র জাল করে হাতিয়ে তিনি কোনো মতে এদেশে বাস করছিলেন। সেই লাভলি খাতুন যখন চিহ্নিত হয়ে গেছেন প্রশাসনিক তদন্তে, বাংলাদেশি প্রমাণ হওয়ার পরও তাকে কেন পুশ ব্যাক করে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে না, প্রশ্ন তুলছেন বিজেপি নেতৃত্ব। লাভলি খাতুনের প্রধানশিপ খারিজ হওয়ার পর তারা হাইকোর্টে একটা রিট পিটিশনে গেছিল, হাইকোর্ট সেই রিট পিটিশনটাকে ডিসপোজ করেছে, অর্থাৎ খারিজ করে দিয়েছে। এখন আমাদের বক্তব্য, আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটরের কাছে আপিল জানাবো, তাকে বাংলাদেশে পুশব্যাক করা উচিত, প্রশাসনকে জানাবো। প্রশাসন যদি সেই মতো ব্যবস্থা না নেয় আমরা স্বরাষ্ট্র দপ্তরে জানাতে বাধ্য হব। লাভলি খাতুন নয়, ওপার থেকে আসা অনেক হিন্দু পরিবারও আছে, তো সারা ভারতবর্ষ জুড়ে ছেয়ে আছে বাংলাদেশে, এবং ভারত সরকার তাদেরকে পুশব্যাক করছে। কিন্তু লাভলি খাতুনের সেখানটায় ব্যতিক্রম কি, সে সরকারি দলের লোক, ফলে প্রথম কথা রাজ্য সরকার চাইবে না, অন্য দলে যারা করে বা অন্য দলের যারা সমর্থক বা ভোটার, তাদের মধ্যে যে কেউ বাংলাদেশি অরিজিন নেই একথা হলফ করে বলা কঠিন, কারণ পুরো বর্ডারটা পোরাস বর্ডার, শত ছিদ্র সীমানা, সেখান দিয়ে যে কেউ প্রবেশ করতে পারে। আর পশ্চিমবঙ্গে যে সরকার চলছে তাদের দরাজ হস্ত। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। সুব্রতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আর সুব্রতোষ, এখন বিজেপি দাবি করছে যে পুশব্যাক করা হোক এই লাভলি খাতুনকে, অর্থাৎ তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হোক। সেই বিষয় নিয়ে তারা কি বলছে? তারা কি স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে যাবে? তারা কার কাছে এই দরবারটা করবে? দেখো, প্রথমেই তোমাকে বলি, শুধু এই দাবিটা এখন বিজেপির নয়, এই দাবি ইতিমধ্যে সিপিআইএম কংগ্রেসের তরফ থেকেও করা হয়েছে।
মালদা জেলা সিপিএম স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে তাকে গ্রেপ্তার করতে হবে এবং পুশব্যাক করতে হবে, যদি না করা হয় তাহলে তারা আদালতের দ্বারস্থ হবে। অন্যদিকে বিজেপি ইতিমধ্যেই পুলিশকে এটা ইনফর্ম করেছে এবং অভিযোগপত্র জমা করেছে, এবং শুধু তাই নয়, ইতিমধ্যেই এই বিষয়ে তারা দাবি তুলেছে যে যত দ্রুত সম্ভব তাকে গ্রেপ্তার করতে হবে এবং যে আইনানুগ পদ্ধতিতে তাকে পুশব্যাক করতে হবে, তাকে বাংলাদেশের রাজশাহীতে ফিরিয়ে দিতে হবে। এবং যদি সেটা না করা হয় অল্প দিনের মধ্যেই, তাহলে পুরো বিষয়টা তারা স্বরাষ্ট্রমন্ত্রকে অভিযোগ জানাবে। কিন্তু ইতিমধ্যে তোমাকে বলি যে স্বরাষ্ট্রমন্ত্রককে তারা এই বিষয়ে সার্বিক একটি রিপোর্ট ইতিমধ্যেই তারা পাঠিয়ে দিয়েছে এবং পুঙ্খানুপুঙ্খভাবে সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে লাভলি খাতুন তার নাম পরিবর্তন করেছে, নাসিয়া শেখ থেকে লাভলি খাতুন হয়েছে, তার নিজের বাবাকে পরিবর্তন করে দিয়েছে, তা এখানে এসে মোস্তফা বলে একজন ব্যক্তিকে তাকে নিজের বাবা বানিয়েছে এবং সমস্ত রকমভাবে জাল ডকুমেন্ট দিয়ে সে তার ওবিসি সার্টিফিকেট থেকে শুরু করে যাবতীয় যা যা সার্টিফিকেট নামার সেগুলো সে অর্থাৎ তার কারনামা, তার কীর্তি এবং যে সমস্ত অভিযোগ তথ্য প্রমাণ রয়েছে সমস্ত কিছুই এবার জানানো হচ্ছে সরকারকে। লাভলিকে বাংলাদেশে ফেরত দিতে হবে এই দাবি যেমন বিজেপি তুলছে, বাকি অর্থাৎ কংগ্রেসের তরফ থেকে এবং বামেদের তরফ থেকে এই দাবি তোলা হচ্ছে। আমার সঙ্গে উপস্থিত অতিথিরা রয়েছেন, আরও একবার কথা বলবো তাদের সঙ্গে। জ্যোতি চ্যাটার্জি রয়েছেন আমার সঙ্গে, বিজেপি মুখপাত্র। জ্যোতি, এই দাবিটা আপনারা তুলছেন লাভলির ক্ষেত্রে, কিন্তু আমার প্রশ্ন, এটা দাবি করে আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রকে জানাতে হবে কেন? সেন্ট্রাল আইভির অফিসাররা আছেন তো পশ্চিমবঙ্গে, পোস্টিং সব উঠে যায়নি তো? যেমন স্টেট আইভি আছে, সেন্ট্রাল আইভি আছে। বোমা ফাটলেই শুনি আপনাদের নেতারা দৌড়াদৌড়ি করেন এনআইএ আনবার জন্য। এনআইএ কখনো কখনো স্বতঃপ্রণোদিত হয়েও আসে, খোঁজখবর অন্তত নেয়। একটা লোক বা একজন মহিলা বাংলাদেশি প্রমাণিত হয়েছেন, তিনি এই রাজ্যে ঢুকে সমস্ত কিছু জাল করে, বাবার পরিচয় পর্যন্ত জাল করে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় তিনি নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে বসেছিলেন। সেটা প্রমাণিত হয়ে যাওয়ার পরেও ধরে করে স্বরাষ্ট্রমন্ত্রীকে ছোটাছুটি করে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে? আপনাদের সরকার করে কি জ্যোতি? না, ফার্স্ট অফ অল হচ্ছে, দেখুন, প্রচুর পরিমাণে গুজরাট থেকে, আপনার দেশের বিভিন্ন রাজ্য থেকে যারা শুধুমাত্র অর্থনৈতিক কারণে বাংলাদেশ থেকে এসেছে এবং এই রাজ্য বা এই দেশটাকে মুসলিম রাষ্ট্র বানানোর জন্য তাদের বৃহৎ পরিকল্পনা চক্রান্ত করার জন্য তারা যারা এসেছে, তাদেরকে কিন্তু অলরেডি পুশব্যাক করা হচ্ছে অনির্বাণ। বিষয়টা হচ্ছে, অনেকগুলো প্রশ্ন এখানে উঠে আসলো। আমরা যদি মোটা দাগে দেখে দিই যে না, বিষয়টা হচ্ছে এরকম ব্যাপারটা নয়। যদি আপনাকে থামিয়ে আমি আগে আবার প্রথম প্রশ্ন আরেকবার মনে করিয়ে দিই। আমি লাভলি খাতুনকে নিয়ে প্রশ্ন করেছিলাম, আপনি কিন্তু উত্তর দিলেন না। আপনি গুজরাট অন্য রাজ্যে চলে গেলেন, আপনি বলেন কি মুসলিমরা দেশ বানানোর চক্রান্ত। আচ্ছা, সৈকত দাসের কথা শুনে আপনার মনে হলো যে শুধুমাত্র মুসলিমরা আসছে? আপনার এই সমস্যাটাকে এভাবে দেখেন বলে তো সমস্যা বাড়ে, কমে না। আমি অনির্বাণ, আমি উত্তর দিচ্ছি। আপনি হিস্ট্রিক্যাল ইনজাস্টিস যাদের সঙ্গে হয়েছে, আজকে আপনাদের এই চ্যানেলে যখন আমরা দেখতে পেয়েছি হিন্দুদের পরে নির্যাতন হচ্ছে, মহাত্মা গান্ধী নিজে বলেছিলেন হিন্দুদেরকে নিরাপত্তা দিতে হবে, নাগরিকত্ব দিতে হবে, যে কারণের জন্য সিএ আনা। আপনি জানেন যে সিএ যে অ্যাপ্লিকেশনটা, সেই সিএ এর অ্যাপ্লিকেশনে বলা রয়েছে যে টাইপের ভাবে যেভাবে হোক ডকুমেন্টস করুক, হিন্দু যদি হয় তার নাগরিকত্ব। খুব ভালো কথা জ্যোতি বাবু, তাহলে আমাকে এবার বলুন তো। খুব ভালো কথা জ্যোতি চ্যাটার্জি, এবার আমাকে বলুন তাহলে, সিএ তো লাগু হয়ে গেছে দেশে, সিএ লাগু হয়ে গেছে, তাহলে সৈকত দাসরা কি আপনাদের সেই সিএ এর ভরসা পাচ্ছে না? শরণার্থী বলে আবেদন করলেই তো হয়। তারা শরণার্থী বলে আবেদন করছেন না, বাপ মা বাংলাদেশে আছে অথবা বাবা বাংলাদেশের টিচার, তারা এখানে এসে বাবার ভোটার কার্ড নেই, মায়ের ভোটার কার্ড নেই, নিজে ভোটার হয়ে যাচ্ছে। লাভলি খাতুন চিহ্নিত হচ্ছে, পুশব্যাক করতে পারছেন না কেন? দরকার নেই তো, কোনো দরকার নেই। ওখানে ইউনিস মারবে, ওখানে ইউনিস, আপনারা এখানে চিৎকার করবেন যে ইউনিস ওদেরকে মারছে, আর ওরা যখন এখানে আসবে আপনারা বলবেন অনুপ্রবেশকারী। আমরা ওদেরকে নাগরিকত্ব দেবো সিএ এর মাধ্যমে। দিয়ে দিন, এই জন্য তো আমরা সিএ দিয়ে দিন, এখনো তো দেননি। যতক্ষণ না নাগরিকত্ব দিচ্ছেন, জ্যোতি প্রশ্নটা এড়িয়ে যাবেন না, জ্যোতি প্রশ্নটা এড়িয়ে যাবেন না। আপনি এখনো পর্যন্ত, আপনি মানে আপনার সরকার এখনো পর্যন্ত এই সৈকত দাসকে নাগরিকত্ব দেননি তো? দেবেন, আপনার গুড উইল আছে, আপনি তাকে শরণার্থী বলে ট্রিট করছেন, খুব ভালো কথা জ্যোতি। এগুলো সব ইচ্ছার কথা, সদিচ্ছার কথা। সরকারি কাগজে সৈকত দাস একজন বাংলাদেশি নাগরিক। আপনি আমাকে বলুন, একটা মিনিমাম সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন ছাড়া হয় কি? যদি না হয় তাহলে সৈকত দাস বলে একজন বাংলাদেশি, যিনি এখনো দেশের নাগরিক হননি, তিনি চাকরিটা পেলেন কি করে? অনির্বাণ দা, আপনি এক সেকেন্ড, আমি আপনার প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি। বিষয়টা হচ্ছে, আপনি এটা ভালোভাবে বুঝুন। আপনি যদি সিএ এর সময় ডিবেট গুলো লক্ষ্য করে থাকেন, বা সিএ এর সময়ে যে সিএ আমাদের যেটা চালু হয়েছিল, সিএ এর সময় স্ট্রিক্টলি বলা আছে যদি কেউ সরকারি চাকরিও করে
তার মানে আমার তো 31শে ডিসেম্বর 2014 আগে যারা যারা এসেছে, তাহলে আমার তো ধরে নিতে হবে যে সেই ডকুমেন্টস গুলো ফোর্স ডকুমেন্ট, সেই ডকুমেন্ট গুলো অবৈধ ডকুমেন্ট। তাহলে কিন্তু সিএ এর মাধ্যমে সেই ডকুমেন্ট গুলোকে আমরা বৈধতা দিয়েছি। এখন কোশ্চেনটা হচ্ছে যে তার মানে যদি সিএ না হতো তার মানে অবৈধ হতো। আমাদের তো পরিষ্কার স্ট্যান্ড যে ভাই কোনো দরকার নেই, হিন্দু এখানে আসো, আমরা হিন্দুদের জন্য আছি। তার কারণ খুব ভালো কথা, কিন্তু এসে কোনো পরিচয়পত্র না দিয়ে, কোনো পরিচয়পত্র তৈরি না করে, নাগরিকত্ব না পেয়ে, সি এর জন্য অ্যাপ্লিকেশন পর্যন্ত না করে কি করে তারা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পেয়ে যাচ্ছে, এটা বুঝতে পারছি না। এটা এখনো পর্যন্ত স্পষ্ট হলো না। আপনি আমার সঙ্গে থাকুন, জ্যোতি আমার সঙ্গে থাকুন, রুনা আপনিও আমার সঙ্গে থাকুন। এই মুহূর্তে যে বড় খবরে আরেকবার চোখ রাখবো, কোচবিহার সীমান্ত দিয়ে বাংলাদেশিদের পুশব্যাক, বিএসএফ এর উত্তর পশ্চিম ভারতে ধৃত বাংলাদেশিদের পুশব্যাক, যার কথা বলছিলেন কিছুক্ষণ আগে জ্যোতি, যে উত্তর পশ্চিম ভারত থেকে বাংলাদেশিদের ধরা হচ্ছে এবং তাদেরকে পুশব্যাক করা হচ্ছে কোচবিহার সীমান্ত দিয়ে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক, নিউজরুম থেকে সরাসরি। তন্ময়, এটা নিয়ে বিস্তারিতভাবে জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, পুশব্যাক হচ্ছে রাজস্থান বলো, গুজরাট বলো, উত্তরপ্রদেশ, মুম্বাই, দিল্লি, বিভিন্ন জায়গায় যেখানে বাঙালিদের কলোনি রয়েছে, বিশেষ করে সেই সব জায়গায় যেমন দিল্লিতে নয়ডার ওখানে বলা হয় বাংলাদেশি কলোনি, সেখানে পুলিশ যে একদম বলা চলে সেখানে গিয়ে নাম ধরে ধরে তাদের সমস্ত যাবতীয় জিনিসপত্র যাচাই করতে গিয়ে যাদের দেখা যাচ্ছে সঠিক কাগজপত্র নেই বা এই বাংলার যে ঠিকানা দিচ্ছে সেখানকার পুলিশ তাদেরকে কনফার্ম করছে না যেখানকার বাসিন্দা বলে, তখন তাদের গ্রেপ্তার করা হচ্ছে এবং পুশব্যাক করা হচ্ছে। একদম বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম ভিডিও, তাদের যে চ্যানেল, সেখানে তারা দেখিয়েছে যে বিজেপি তাদেরকে গাড়ি করে তুলে নিয়ে পঞ্চগড় বলে একটি থানা আছে কোচবিহার সংলগ্ন সীমান্তের ওখানে, সেই থানায় নিয়ে গিয়ে 21 জনকে ঢোকাচ্ছে। বাচ্চারাও রয়েছে, বাবা মা রয়েছে। আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের কাছে একটা বড় খবর, গুজরাট থেকে ধরা পড়া 14 জন বাংলাদেশিকে আসামের মানকাচর সীমান্ত দিয়ে পুশব্যাকের সময় উত্তেজনা তৈরি হয়েছে। পুশব্যাকের সময় এই অনুপ্রবেশকারীদেরকে নিতে অস্বীকার করে বিজেপি, বিএসএফ কে বাধা দেয়। কথা বলবো আমাদের প্রতিনিধি সায়ন্তর সঙ্গে। সায়ন্ত, জানতে চাইবো তোমার কাছ থেকে বিস্তারিতভাবে সম্পর্কে। একদমই, দেখো শুধুমাত্র দিল্লি নয়, গুজরাট নয়, গুজরাট দিল্লি সহ একাধিক জায়গা থেকে একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে এবং তাদের মধ্যে 14 জনকে আজকে আসামের মানকাচর সীমান্ত দিয়ে বর্ডার গার্ড অফ বাংলাদেশের হাতে হস্তান্তর করতে যায় বিএসএফ। তখন বিজেপি সেই অনুপ্রবেশকারীদের নিতে চায়নি, এমনকি সেখানকার যারা বাংলাদেশের গ্রামের বাসিন্দারা তারাও রীতিমতো বাধা তৈরি করে। এরপরে বিএসএফ এর সঙ্গে তুমুল বাকবিতণ্ডা এবং রীতিমতো মারপিট লেগে যায়, ধস্তাধস্তি শুরু হয়ে যায় এবং ধস্তাধস্তির পরে কিন্তু যেটা খবর, বিএসএফ এর দিকে রড, লাঠি এবং ধারালো অস্ত্র নিয়ে তেড়ে আসে গ্রামের বাসিন্দারা। সেই সময় আত্মরক্ষার স্বার্থে বিএসএফ কে 4 রাউন্ড গুলি চালাতে হয়েছে। এই ঘটনায় পরিস্থিতি কিন্তু যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে, এমনকি গ্রামের বাসিন্দারা বিএসএফ কে রীতিমতো ধারালো অস্ত্র নিয়ে তারাও করে বলে অভিযোগ। পাল্টা বিএসএফ এর বিপুল ব্যাপক পরিমাণে বাহিনী সেখানে পৌঁছেছে এবং সেই এলাকা সম্পূর্ণ ঘিরে নিয়েছে। উল্টো থেকে বর্ডার গার্ড বাংলাদেশের তরফে কিন্তু বন্দুক উঁচিয়ে বিএসএফ কে রীতিমতো হুমকি দিতে শোনা যায়। অর্থাৎ পশ্চিম দিকের সীমান্তের পাশাপাশি এবার কিন্তু পূর্ব দিকের সীমান্ত রীতিমতো উত্তপ্ত হতে শুরু করেছে। একেবারে আমাদের সঙ্গে থাকো তন্ময়, তুমিও আমাদের সঙ্গে থাকো। তার কারণ কয়েকদিন আগেই তন্ময় যে পুশব্যাকের কথা বলছিল, সেই পুশব্যাকের পরপরই বাংলাদেশের সংবাদ মাধ্যমে ভাইরাল হয় বিজেপির এক কর্তার একটি অডিও ক্লিপ। সেই অডিও ক্লিপে তিনি বলেছিলেন, সেই বিজেপি কর্তা বলেছিলেন, এরপর পুশব্যাক করতে গেলে আমরা পাল্টা পুশব্যাক করব। সেই পরিস্থিতি এবার আস্তে আস্তে তৈরি হচ্ছে। কোচবিহারের মতো আসামে আমরা দেখছি একই রকম ভাবে বাধা তৈরি করা হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে আপনাদের জানাচ্ছিলাম যে বিজিবি আর বিএসএফ এর মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে, সেটা পুশব্যাককে কেন্দ্র করে। কারণ বিএসএফ পুশব্যাকের জন্য একাধিক বাংলাদেশি নাগরিককে সেখানে জড়ো করেছিলেন, কিন্তু বিজিবি তাদেরকে ফেরত নিচ্ছে না। এমনকি সেখানে গুলিও চালাতে হয়েছে বিএসএফ কে আত্মরক্ষার জন্য, এমন খবরও আমরা সামনে পাচ্ছি। গুজরাট থেকে ধৃত 14 জন বাংলাদেশিকে মানকাচর সীমান্ত দিয়ে পুশব্যাকের সময় উত্তেজনার ঘটনা ঘটে। সায়ন্ত আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন এই বিষয় নিয়ে। সায়ন্ত, আর কি খবর পাওয়া যাচ্ছে সেখান থেকে? কারণ যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে এটা আরো বাড়তে পারে, ঠিক কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? একদমই, দেখো এই সকাল থেকেই এখানে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল। কারণ বিএসএফ যে 14 জনকে নিয়ে গিয়েছিল তারা মূলত যশোর এবং রাজশাহী এলাকার বাসিন্দা বলেই বিএসএফ সূত্রে খবর, এবং তাদেরকে বলা হয়েছিল যে তারা যেহেতু তাদের কোনো কাগজপত্র নেই, কিভাবে ভারতে প্রবেশ করলো সেগুলো যখন নথি দেখাতে পারেনি, গুজরাট, দিল্লি সহ বিভিন্ন অংশ থেকে তাদেরকে নিয়ে এসে এই আসামের মানকাচর দিয়ে বাংলাদেশের দিকে প্রবেশ করানোর চেষ্টা প্রবেশ করানো হয়। এবং সেই সময় বর্ডার গার্ড বাংলাদেশ কিন্তু গতকাল রাতে
রাতেই জানিয়ে দেওয়া হয়েছিল যে 14 জন অনুপ্রবেশকারীকে তাদের হাতে তুলে দেওয়া হবে, কিন্তু আজ সকাল থেকে বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড অফ বাংলাদেশ তারা কিন্তু বেঁকে বসে এবং তারা কোনোভাবেই হস্তান্তর নেবে না বলেই জানিয়ে দেয় বিএসএফ কে। এই অবস্থায় গ্রামের বাসিন্দারা রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এবং রাতরাতে তেড়ে আসে বিএসএফ এর দিকে। বিএসএফ সূত্রের খবর তাদের প্রত্যেকের হাতে রড, লাঠি এমনকি ধারালো অস্ত্রও ছিল বলে, এবং সেই অবস্থায় বিএসএফ কে তাড়া করে। বিএসএফ পাল্টা আত্মরক্ষার স্বার্থে 4 রাউন্ড গুলি চালিয়েছে বলে এখনো পর্যন্ত খবর, কিন্তু পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে, কারণ এই ঘটনার সময় বর্ডার গার্ড বাংলাদেশ এবং বিএসএফ এর মধ্যে হাতাহাতিও হয়েছে বলে ইতিমধ্যে জানা যাচ্ছে। সায়ন্ত আমাদের সঙ্গে থাকো, এটারই কিন্তু আগাম ইঙ্গিত ছিল। আমি চলে যাব, নিউজ রুম থেকে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক। তন্ময়, ঠিক যেখান দিয়ে তুমি পুশব্যাকের কথা বলছিলে আমাদেরকে কিছুক্ষণ আগে, ঠিক যেখান দিয়ে পুশব্যাক করা হয় কোচবিহারে, এবং সেই পুশব্যাকের পরে আমি একটা নাম উল্লেখ করে বলছি, শেখ মোহাম্মদ বদরুদ্দোজা, অধিনায়ক 56 বিজিবি ব্যাটালিয়ন নীলফামারী, অর্থাৎ আমাদের এখানে যেখান দিয়ে পুশব্যাক করা হয় পঞ্চগড় সীমান্তে, তার ঠিক ওপারে বাংলাদেশের শেখ মোহাম্মদ বদরুদ্দোজা 56 বিজিবি ব্যাটালিয়ন নীলফামারীর অধিনায়ক, তিনি কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যমে ফোনে বলেছিলেন এরপর পুশব্যাক করতে এলে পাল্টা আমরা পুশব্যাক করব। তন্ময়, এবার কি সেটাই শুরু হলো? দেখো, একেবারেই, কারণ একটা ইউনুসের চাপ রয়েছে, অন্যদিকে বাংলাদেশ তারা এটা প্রমাণ করতে দিতে চায় না যে প্রচুর বাংলাদেশি তারা কর্মসংস্থানই হোক আর যাই হোক না কেন, বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যম যেটা বলছে যে পেটের দায়ে তারা ভারতে ঢুকেছিল, ভারতে কাজকর্ম করছিল, এই মানবিক জায়গাটা রাখার চেষ্টা করছে, এই জায়গাটা তুলে ধরার চেষ্টা করছে। যেটা পঞ্চগড়ের যে ভিডিও বেরিয়ে এসছে আমাদের কাছে, যেখানে তুমি বললে যে বিজেপির কর্তা বলছেন পাল্টা পুশব্যাক করবো, মানকাচরের ঘটনা সায়ন্ত যেটা বলছিল সেই ঘটনা কিন্তু সেই বিজেপির কর্তারই কথার প্রতিফলন বলা চলে। এটা 1 নম্বর। 2 নম্বর, গতকাল কি আমরা দেখেছি, আমাদের সন্ধ্যাবেলাতেই আমরা 7টার সময় এক্সক্লুসিভলি সেটা ব্রেক করেছিলাম TV9 বাংলা দর্শকদের জন্য। সেখানে দেখা গেল যে অভিযোগ উঠছে মানে বাংলাদেশের সীমান্তের গ্রামগুলো থেকে বিজেপি সঙ্গে করে লোক নিয়ে এসে বিএসএফের সঙ্গে ঝামেলা করে সেই সময় লোক ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছিল, সেখানেও হাতাহাতি সেই ছবি আমরা দেখিয়েছিলাম। 3 নম্বর একটি বিষয় হচ্ছে যে পঞ্চগড়ের কথা আমরা বলছি, সেখানে বিএসএফের বিরুদ্ধে বিজেপির অভিযোগ হচ্ছে, বিজিবি মানে বাংলাদেশ বর্ডার গার্ড তারা যেটা বলছে যে এখানে লাইট অফ করে বিএসএফ পুশব্যাক করেছে, অর্থাৎ সীমান্তের কোন অংশ দিয়ে ঢুকিয়ে দিয়েছে, তারা প্রথমে বুঝতে পারেনি, তারপর সেই বাংলাদেশের মানুষগুলো ভেতরের দিকে গেছে, তখন বিজিবি তাদেরকে আটক করেছে, আটক করে পঞ্চগড় থানার হাতে তুলে দিয়েছে, পঞ্চগড় থানা বাংলাদেশের থানা, সেখানে তুলে দিয়েছে। অর্থাৎ এইভাবে যদি চুপচাপ বিএসএফ পার করে দেয় বা বাংলাদেশি যারা তাদেরকে তাদের দেশে ফিরে যেতে বাধ্য করে, তাহলে পাল্টা পুশব্যাক করবে। এই হুমকির অর্থ হচ্ছে বাংলাদেশি যারা ভারতে ঢুকে পড়েছে বেআইনিভাবে সীমান্ত পার হয়ে লুকিয়ে, তাদেরকে কোনো মতেই যাতে বাংলাদেশে ফেরাতে না পারে সেই জন্য বিজেপি সক্রিয় হচ্ছে, এই কথা এবং আজকের এই মানকাচরের ঘটনা, অসমের ঘটনা সেটারই বোধহয় প্রমাণ। কারণ প্রচুর পরিমাণ বাংলাদেশি এই দেশে ঢুকেছে, এই রাজ্যে রয়েছে, তুমি দেখতে পাচ্ছ। এর আগে আমরা দেখিয়েছিলাম এক্সক্লুসিভলি বারুইপুরের পাশে রোহিঙ্গাদের গ্রাম, সেই রোহিঙ্গারা উধাও হয়ে গেছে, তারা কোথায় গেল আমরা জানি না। বাংলাদেশিরা ইটভাটায় কাজ করছে হরিয়ানাতে, উত্তরপ্রদেশে, সেখান থেকে নিয়ে আসা হচ্ছে, তাদেরকে পুলিশ ধরে নিয়ে আসছে, তারা বিভিন্ন জায়গার কাগজপত্র দেখাচ্ছে বাংলাদেশের, এখানে প্রধান রয়েছেন বাংলাদেশি, সব মিলিয়ে প্রচুর পরিমাণ বাংলাদেশি রয়েছে। তাদেরকে কিন্তু এই পুশব্যাক করতে গেলে বিজেপি কি করতে পারে, মানে ইউনুস সরকার কি করতে পারে, সেটির একটা আজকে উদাহরণ পাওয়া গেল অসম সীমান্ত থেকে। একেবারে তন্ময়, আমি এখানে তন্ময় আরেকটা প্রসঙ্গ তোমার সামনে আনতে চাইবো। নদিয়ার সীমান্ত দিয়েও তো দেশে ফিরতে গিয়ে গ্রেফতার হয়েছে রোহিঙ্গারা। তন্ময়, তুমি যেমন বারুইপুরের কথা বলছিলে, আমরা কাকদ্বীপে দেখেছি নাম উঠে যাচ্ছে 6000 লোকের 10,000 টাকার বিনিময়ে, ঠিক সেইভাবে নদিয়ার সীমান্তেও তো রোহিঙ্গারা গ্রেফতার হয়েছে, মায়ানমারে প্রশিক্ষণ নিয়ে আসা রোহিঙ্গারা। একেবারে খুব মারাত্মক ঘটনা। তুমি যেটা বলে 10,000 টাকা দিয়ে নাম তোলা হচ্ছে, ভোটার কার্ড হয়ে যায়, কে বলছেন? এ রাজ্যের শাসক দলের একজন মন্টুরাম পাখিরা, তিনি বলছেন বিধায়ক। 2 নম্বর ঘটনা, এই যে রোহিঙ্গারা তারা কিছুদিন আগে ধরা পড়ে, সেই রোহিঙ্গারা কৃষ্ণনগর থানায় ধরা পড়ে, তাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, তারা যেটা বলছে মায়ানমারে তারা প্রশিক্ষিত, তারা ধরা পড়েছে, তারা এদেশে ঢুকেছিল, এদেশে ঢুকে কাজকর্ম করে বাংলাদেশ ফিরতে যায়, কৃষ্ণনগরে পুলিশের হাতে ধরা পড়ে, তারপর তারা গ্রেপ্তার হয়ে এখন জেলে রয়েছে। তাহলে মায়ানমারে প্রশিক্ষিত রোহিঙ্গারাও এদেশে ঢুকেছে, কেন ঢুকেছে, কি ঢুকেছে সেই নিয়ে তদন্ত চলছে। অর্থাৎ সাধারণ মানুষ, নর্মাল রোহিঙ্গা, মায়ানমারে প্রশিক্ষিতপ্রাপ্ত রোহিঙ্গা, সব মিলিয়ে বলা চলে তোমার কিন্তু মাথা খারাপ হয়ে যাবে এইসব তথ্যগুলো যদি তুমি পাও। যা দেখছি অসমের মানিকচরে, এখানে কোচবিহারে, পঞ্চগড় থানা যারা ওপারে রয়েছে, কৃষ্ণনগরের যে থানা, তারা যাকে অ্যারেস্ট করছে সেই রোহিঙ্গা, অর্থাৎ সব মিলিয়ে প্রশিক্ষিত রোহিঙ্গা, তারা জঙ্গি প্রশিক্ষণ নিয়েছে, জেএমবির জঙ্গি, অন্যদিকে এটিবির জঙ্গি, সব মিলিয়ে একেবারে বলা চলে
যে নানানভাবে জাল বিস্তার করেছে বাংলাদেশিদের বিভিন্ন অংশ এই রাজ্যে এই দেশে। এই পরপর সীমান্ত ধরে তুমি ঘটনাগুলো যদি দেখো সেগুলো বোধহয় উদাহরণ। আর এর পাশাপাশি আপনাদের কিছু খবর দিই যেগুলো এই একাধিক যে অনুপ্রবেশকারী ধরা পড়ছে বা বিএসএফ বিজিবির মধ্যে এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে উত্তেজনার পুশব্যাকের সময়, তার মধ্যে আরও একটু চিন্তা বাড়ায়। কারণ ধর্মতলায় কার্তুজ উদ্ধার। ধর্মতলা হচ্ছে শহরের প্রাণকেন্দ্র, বহু জায়গা থেকে মানুষ সেখানে আসেন বা বহু জায়গায় যান। সেই ধর্মতলায় কার্তুজ উদ্ধার কাণ্ডের নেপথ্যে একটা বড় সড়ো চক্র আছে কে? ধৃত রামকৃষ্ণ মাঝি, তাকে জেরায় মিলেছে আরও 3 পান্ডার নাম। উদ্ধার হওয়া কার্তুজ বিহারে তৈরি হওয়া কার্তুজ, এমনটা অনুমান করছেন গোয়েন্দারা। কোথা থেকে কোথায় এই কার্তুজগুলো নিয়ে যাওয়া হচ্ছিল, বড় কোনো অস্ত্র পাচার চক্রের কি যোগ রয়েছে এর সঙ্গে, তদন্তে রয়েছেন গোয়েন্দারা। এবং একাধিক জায়গা থেকে এর আগেও অস্ত্র উদ্ধার হয়েছে রাজ্যে, তার মধ্যে ধর্মতলার মতো জায়গা থেকে এতগুলো কার্তুজ উদ্ধার। রামকৃষ্ণ মাঝি, যে আবার বিজেপি একজন জনপ্রতিনিধিও ছিলেন। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, এই বিষয় নিয়ে কথা বলবেন। আর তার মধ্যে আপনাদের জানিয়ে রাখি, এই গুরুত্বপূর্ণ একটা জায়গা খোঁজার চেষ্টা করছেন গোয়েন্দারা, যে এই অস্ত্রগুলো কোনো অস্ত্র পাচার চক্র, বড় মাপের কোনো পাচার চক্রের সঙ্গে জড়িয়ে রয়েছে কিনা এই রামকৃষ্ণ মাঝি। তদন্ত শুরু করেছেন তারা এবং বিভিন্ন জায়গায় তল্লাশিও শুরু করে দেওয়া হয়েছে। গোয়েন্দারা যেটা অনুমান করছেন যে বিহার থেকে এই অস্ত্রগুলো, এই কার্তুজগুলো তৈরি হয়ে নিয়ে আসা হয়েছিল এই রাজ্যে। খুব ইম্পর্টেন্ট বিষয়, যেটা সামনে নির্বাচন রয়েছে আমাদের রাজ্যে। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। সুপ্রিয়, ঠিক গোয়েন্দারা অনুমান কি করছেন তারা, আর এই বড় চক্রের কোনো হদিশ খোঁজার জন্য কি করছেন? দেখো, এই যে এসটিএফ এর হাতে ইতিমধ্যেই যে রামকৃষ্ণ মাঝি যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে যে সে শুধু একাই নয়, আরো অনেকে এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে এমনটাও কিন্তু জানতে পেরেছেন তদন্তকারীরা। এবং যেটা সেই জায়গা থেকে আমরা যেটা এসটিএফ সূত্রে জানতে পারছি যে আরো 3 জনের এই নেটওয়ার্ক বা চক্রের সঙ্গে যুক্ত থাকার তথ্য তদন্তকারীরা জিজ্ঞাসাবাদে জানতে পেরেছেন। এবং তার পাশাপাশি রামকৃষ্ণ মাঝি, তার কাছ থেকে যে বিপুল পরিমাণ কার্তুজ সে ধরা পড়ার পর তার কাছ থেকে উদ্ধার হয়েছিল, সেই সমস্ত কার্তুজগুলো বিহারের কোনো একটি জায়গায় তৈরি হয়েছিল এমনটাও কিন্তু তদন্তকারীরা জানতে পেরেছেন। অর্থাৎ কোথাও গিয়ে যেটা তদন্তকারীরা মনে করছেন যে এই চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে, আর এই চক্রের মাধ্যমে এই সমস্ত আগ্নেয়াস্ত্রের বিভিন্ন ব্যবহার করা। অর্থাৎ এক কথায় সুপ্রিয়, আন্তঃরাজ্য কোনো চক্র আছে, শুধুমাত্র এই রাজ্যের ভিতরে নয়, অন্য রাজ্য এর লিঙ্ক আছে, তাই তো? একদমই তাই। প্রাথমিকভাবে কিন্তু তদন্তকারীরা এই রামকৃষ্ণ মাঝিকে জিজ্ঞাসাবাদ করে তেমনটাই মনে করছেন বা তেমনই তথ্য দ্বারা হাতে এসছে বা তেমনটাই তারা জানতে পারছেন। অনেক ধন্যবাদ সুপ্রিয়। অর্থাৎ আত্রেই, তুমি যে কথাটা বলছিলে, এই পরিস্থিতির মধ্যে এই পুশব্যাক নিয়ে একদিকে উত্তেজনা দেখা দিচ্ছে, দেদার বাংলাদেশি ঢুকে পড়ার চেষ্টা করছে, তার মধ্যে এরকম বেআইনি অস্ত্র, বিপুল পরিমাণে কার্তুজ উদ্ধার এবং তার পিছনে আন্তঃরাজ্য চক্রের যখন শঙ্কা করছেন গোয়েন্দারা, তার মধ্যে কিন্তু আরো নতুন করে কিছু উদ্বেগ তৈরি করছে আরো খবর। এবং এমন এই অস্ত্র উদ্ধারের খবরের মতোই মুর্শিদাবাদে একটা অত্যন্ত উদ্বেগজনক খবর, প্রচুর পরিমাণে সিম কার্ড উদ্ধার হলো। বেলডাঙ্গায় জাল নথি দিয়ে তোলা প্রায় 1200 সিম কার্ড উদ্ধার হয়েছে। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি কৌশিকের সঙ্গে কথা বলে। কৌশিক, যদি বিস্তারিতভাবে জানাও আমাদেরকে। যে 1200 সিম কার্ড উদ্ধার হয়েছে বেলডাঙ্গার যে মজ্জমপুর এলাকা সেখান থেকে, এবং সেখানে 11টি মোবাইলও পাওয়া গেছে, যেগুলি মনে করা হচ্ছে যে বিহার বা ঝাড়খণ্ড থেকে নিয়ে আসা হয়েছে। তবে আর কোনো যোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে আসাম বা অন্য কোনো যোগ। তবে এইসব সিম কার্ডগুলো মূলত বিভিন্ন ফ্রড কার্যকলাপ অর্থাৎ প্রতারণামূলক কার্যক্রমের জন্য ব্যবহার করতো। এছাড়াও বিভিন্ন দামে, অর্থাৎ এই যে সিম, কোনোটা 5000 বা কোনোটা 10,000, এর থেকেও বেশি মূল্যে কিন্তু এইসব সিম বিক্রি করা হতো এবং বিভিন্ন জাল নথি দিয়ে কিন্তু এইসব সিম তোলা হয়েছিল। এবং মূলত মনে করা হচ্ছে যে দুষ্কৃতিমূলক কার্যক্রমের জন্য, যেমন যে জালিয়াতির ঘটনা, টাকা পয়সার জালিয়াতি, ফ্রড, সেই রকম ঘটনা, প্লাস অন্যান্য যে দুষ্কৃতিমূলক কাজকর্মের জন্য এইসব সিম ব্যবহার করা হতো বলে মনে করা হচ্ছে। আর উদ্বেগ বাড়াচ্ছে আরো এই কারণে যে মুর্শিদাবাদ জেলায় একের পর এক বাংলাদেশি গ্রেপ্তার হোক বা জঙ্গি গোষ্ঠীর সাথে যুক্ত থাকার গ্রেপ্তার হোক, সেই সব ক্ষেত্রে কিন্তু আরো উদ্বেগ বাড়াচ্ছে যে 1200 মতো সিম, প্রায় 1183টি সিম কিন্তু উদ্ধার হওয়ার ঘটনায় যথেষ্ট উদ্বেগ বেড়েছে। একেবারে অত্যন্ত উদ্বেগজনক। কৌশিক, আত্রেই তুমি যে কথাটা বলছিলে, একদিকে অস্ত্র, কার্তুজ, তার পিছনে বড় চক্র, আন্তঃরাজ্য চক্র, অন্যদিকে এই 1200 সিম উদ্ধার, 11টা মোবাইল বাজেয়াপ্ত। এই সিম এবং মোবাইল তো জঙ্গিরা ব্যবহার করতে পারে। এরা যে পরিমাণে টাকা নিয়ে যেভাবে কাজ করে, আত্রেই কার হাতে এটা তুলে দেয় তার তো কোনো নিশ্চয়তা নেই, তাই না? একেবারে যে পরিস্থিতি তৈরি হয়, এই পরিস্থিতির মধ্যে সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যে কোনো সময় নাশকতার ছক চলতে পারে, কারণ এই ধরনের ইকুইপমেন্টস বা এই ধরনের উপকরণই সাধারণত ব্যবহার হয়। একেবারেই
অর্থাৎ একদিকে আপনারা দেখছেন আমাদের রাজ্যে ভয়ঙ্কর রকমভাবে আশঙ্কার মতো পরিবেশ তৈরি হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে, এমনকি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে গেলে উল্টা চোর কোতোয়ালকো ডাঁটের মতো বাংলাদেশের তরফ থেকে বাধা আসছে। তাদেরই দেশের অনুপ্রবেশকারীদের যখন আমরা পুশব্যাক করছি, সেই সময় রাজ্যে আন্তঃরাজ্য একটা চক্র ধরা পড়ছে গুলি এবং অস্ত্রের। সেই চক্রের পুরোটা এখনো আমরা জানতে পারিনি। ধরা পড়ছে 1200 সিম কার্ড নিয়ে কিছু দুষ্কৃতী। তারা কাদেরকে সিম সাপ্লাই করতো, কি শর্তে সাপ্লাই করতো আমরা জানি না। অর্থাৎ বছর ভর সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চালাতে হয়। আর ঠিক সেই কারণেই পহেলগাঁও হামলার পরিপ্রেক্ষিতে গোয়েন্দা ব্যর্থতা সহ সমস্ত কিছু নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনার জন্য এবার সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবিতে সরব তৃণমূল। অপারেশন সিন্দুর পরবর্তী পরিস্থিতিতে সংসদে বিশেষ অধিবেশনের দাবি তৃণমূল কংগ্রেসের তরফে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে তৃণমূল সংসদীয় দল। এর আগে একই দাবি কংগ্রেসও তুলেছে। পুরনো সংসদের সেন্ট্রাল হলে তৃণমূল সাংসদরা আজ বৈঠক করেন এবং খবর যেটা মিলছে সূত্রের যে লোকসভার স্পিকার এবং সংসদ বিষয়ক মন্ত্রীর সঙ্গেও তারা দেখা করতে পারেন। আমরা তৃণমূল সংসদ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কৃষাণু মিত্র এবং আমার সঙ্গে জ্যোতি চ্যাটার্জি রয়েছেন বিজেপি মুখপাত্র। আমি শুরুতে কৃষাণুবাবু আপনার সঙ্গে কথা বলবো। কৃষাণুবাবু, আমাদের রাজ্য যে পরিস্থিতি হয়ে রয়েছে, মানে এটা দেখেও বোধহয় যে কোনো নাগরিক একমত হবেন বা বুঝতে পারবেন যে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধটা বছর ভরের এবং সেখানে ইন্টেলিজেন্স বা গোয়েন্দা তথ্য তার আদান প্রদান সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গোয়েন্দা ব্যর্থতাও সেখানে ভয়ঙ্কর রকম নির্ণায়ক হয়ে উঠতে পারে। আপনারা কি ঠিক এই জায়গা থেকেই বিশেষ অধিবেশন চাইছেন কৃষাণুবাবু? দেখো, প্রথম কথা হচ্ছে চালান বা কোনো দুষ্ট চক্র, ক্রাইম সিন্ডিকেট, এইগুলোর বিরুদ্ধে রাজ্য সরকার স্বতঃপ্রণোদিত ব্যবস্থা নিতে পারে। ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট। তার জন্য নিশ্চয়ই বিভিন্ন রাজ্যের সাথে একে অপরের সাথে কোঅর্ডিনেশন থাকবে। কখনো কোনো গ্যাংকে অপারেশন করার জন্য অন্য রাজ্যে যেতে হবে। তুমি জানবে ইতিমধ্যেই বাংলার পুলিশ বিহারে গিয়ে এই জাল ওষুধ চক্রের জন্য এই রেড গুলো করছে। কিন্তু সন্ত্রাসবাদ, জঙ্গি কার্যকলাপ, এটা হচ্ছে সম্পূর্ণভাবে দেশের কেন্দ্র সরকার বা ইউনিয়ন গভর্নমেন্টের। তুমি জানবে 2008 সালে যে এনআইএ অ্যাক্ট হয়েছিল, যেই অ্যাক্টের ভিত্তিতে এনআইএ হয়েছিল, ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি যেটা তৈরি হয়েছিল, তার ম্যান্ডেট হচ্ছে যে সন্ত্রাস দমনের জন্য জঙ্গি হামলা এবং বিদেশি রাষ্ট্র, পররাষ্ট্রের যে স্লিপার সেল বিভিন্ন রাজ্যতে তারা ঘাপটি মেরে বসে আছে, তার জন্য এই 2008 সালের এনআইএ অ্যাক্টের ভিত্তিতে এনআইএ গঠন হয়েছিল, যার কাজ হচ্ছে স্বতঃপ্রণোদিতভাবে তারা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যতে গিয়ে তারা এই স্লিপার সেলগুলো আইডেন্টিফাই করবেন, তার বিরুদ্ধে অ্যাকশন নেবেন এবং তাদেরকে গ্রেপ্তার করবেন এবং সেই সেলগুলোকে নষ্ট করবেন। এবং তারা এই কাজটা রাজ্য সরকার এবং রাজ্য কোনো অনুমতি বা তাদেরকে সাথে নিয়ে নয়, তারা স্বতঃপ্রণোদিতভাবে এককভাবে সেই কাজটা করতে পারেন। সেই ম্যান্ডেটটা 2008 সালের এনআইএ অ্যাক্ট পরবর্তীকালে বর্তমান মোদী সরকারের আমলে দেখেছি এনআইএ বিভিন্ন রাজ্যতে গিয়ে তারা অ্যাকশন করেছে, তারা তাদের কার্যকলাপ দেখিয়েছে এবং আমরা এই পশ্চিমবাংলার মাটিতেও দেখেছি, বিভিন্ন রাজ্যতে দেখেছি। এখন কথা হচ্ছে এনআইএ অ্যাক্ট থাকার দরুন এনআইএ যে নিরঙ্কুশ যে পাওয়ার এনআইএ কে দেওয়া হয়েছে, তারপরে জঙ্গি কার্যকলাপে কেন এই একটা শিকল টানা যাচ্ছে না? জঙ্গি কার্যকলাপ কি করে হচ্ছে? বর্ডার পেরিয়ে জঙ্গিরা কি করে আসছে? এই স্লিপার সেল, এদের ট্রেনিং, এদের যে ইনফ্রাস্ট্রাকচার, সেইগুলো যে এদেরকে টাকার যোগান থেকে শুরু করে অস্ত্র যোগান থেকে বারুদ যোগান, আমরা এখনো পুলওয়ামার 300 কিলো আরডিএক্স এর কি হলো, কি করে এলো, তার খতিয়ান পাইনি। সংবাদ মাধ্যমে আলোচনা শুনিনি, আমরা কেন্দ্র সরকারের খতিয়ান পাইনি। পুলওয়ামা, তোমার যদি মনে আছে ঘটনাটা, পেহেলগাঁওতে তুমি যদি দেখো, পেহেলগাঁও যে জায়গাটা অবস্থিত হচ্ছে পাকিস্তান বর্ডার থেকে 150 কিলোমিটার ভেতরে, তাহলে এই জঙ্গিরা কি আগে থেকেই ভারতেই ছিল? বেশ, কৃষ্ণবাবু আমার সঙ্গে থাকুন। এবং এই জঙ্গিদের কি হয়েছে? এরা আদৌ দেশে ফিরে যেতে, মানে পাকিস্তানে তাদের দেশে ফিরে যেতে পেরেছে কিনা, নাকি এপারেই তাদেরকে মারা হয়েছে, নাকি তাদের এখনো খুঁজে পাওয়া যায়নি? এগুলোরও কোনো উত্তর পাওয়া যায়নি। আজকে সাংবাদিক বৈঠকে কাকলি ঘোষ দস্তিদাররা বারবার সামনে এনেছেন। আমি ঠিক এখান থেকে জ্যোতি চ্যাটার্জি বিজেপি মুখপাত্র আপনাকে জিজ্ঞাসা করবো, জ্যোতি, এই প্রশ্নগুলো নিয়ে সংসদের বিশেষ অধিবেশনে আলোচনাতে আপত্তি কোথায়? বিরোধীরা তো চাইছেন, কংগ্রেস দাবি করেছিল, তৃণমূল কংগ্রেস সরাসরি দাবি করছে, সাংবাদিক বৈঠক করে বলছেন, আপনারা রাজি হচ্ছেন না কারণ বিদেশে একসঙ্গে সংসদীয় দল পাঠানো যেতে পারে, সেখানে সব বিরোধী আপনাদের সহায়তা করছেন, সংসদে অধিবেশন ডাকলে সমস্যা কোথায়? না, কোনো প্রবলেম নেই, আমরা তো একবার ওর জন্য বলিনি যে ডাকবো না। বিষয়টা হচ্ছে কারা বলছে, এটাকে আপনাকে বুঝতে হবে কারা বলছে।
সেই পার্টির সুপ্রিমো যখন 2রা অক্টোবর 2014 সাল, আপনার মনে থাকবে অনির্বাণ দা, যখন এক খাগড়াগড়ের বিস্ফোরণ হচ্ছে, নিচে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, উপরে আপনার জামাতি মুজাহিদিন, তারা ওখানে বোম বাজছিল RDX নিয়ে, ওই বিস্ফোরণ ঘটে, মুখ্যমন্ত্রী কিছু না জেনে মন্তব্য করেন ওটা র করেছে, পরবর্তীকালে নথিপত্রগুলোকে পুড়িয়ে দেওয়া হয়। আপনি বলুন এখানে যদি সেই পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদককে সংসদীয় প্রতিনিধি দলে নিয়ে গেলেন তো আপনারা, এবং তিনি বিদেশের মাঠে দাঁড়িয়ে কি বললেন, না এক মিনিট, তিনি কি বিদেশের মাঠে দাঁড়িয়ে বললেন, তিনি কি বিদেশের মাটিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন র করিয়েছে পেহেলগাঁওয়ের হামলা? বলেননি তো। দেশের সরকারের সঙ্গে সেনার সঙ্গে দাঁড়িয়েই তো পাকিস্তানের বিরুদ্ধে বক্তব্য পেশ করেছেন। ঘরের এই রাজনীতিটা, রোজকারের রাজনীতিটাকে আনছেন কেন এখানে? না না, অবভিয়াসলি না, যারা টানছে তাদের তো বলতে হবে। আপনি তো টানছেন, কৃষ্ণবাবু তো এত করে এগুলো বলেননি। আপনি বলুন জাভেদ মুন্সি এখান থেকে গ্রেফতার হচ্ছে, কলকাতা পুলিশ তো গ্রেফতার করতে পারেনি। আজকে আপনি বলুন যে আবার ওয়েস্ট বেঙ্গল এসটিএফ এবং কলকাতা এসটিএফ এমন অনেক জঙ্গিকে গ্রেফতার করেছে, এই রাজ্য কেন অন্য রাজ্য থেকে গ্রেফতার করে নিয়ে এসেছে যেটা অন্য রাজ্যের এসটিএফ পারেনি। এটা তো পারস্পরিক তথ্য আদান প্রদান, লেনা দেনা এবং কখনো কখনো কিছু ভুল চুকের জন্য হয়ে থাকে, কিন্তু তার জন্য নির্দিষ্ট করে রাজনৈতিক এন্টিটিকে কেন নিশানা করছে? সংসদে আলোচনা অসুবিধা কোথায়? আমি এই জন্য নিশানা করছি। আপনার কি মনে হয় অরিমান দা, র কি কাজ করে? র একটা এক্সটার্নাল এজেন্সি ইন্ডিয়ান গভর্নমেন্টের। অবশ্যই একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দায়িত্ব সহকারে বলে দিচ্ছেন যে র করে দিয়েছে, এবং সেই নথিপত্রগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আপনি সেটাও তো আমরা আপনাদের কৃষ্ণবাবু একটা সংক্ষিপ্ত প্রতিক্রিয়া নেব, তারপর আমি অন্য খবরে যাব। কৃষ্ণবাবু সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, জ্যোতি যা বলছেন তার প্রেক্ষিতে। দেখো অনির্বাণ, ভাবের ঘরে চুরি করে তো লাভ নেই। তালিব হোসেন বিজেপির আইটি সেলের নেতা ছিল, প্রধান ছিল জম্মু কাশ্মীরে, লস্করে তৈবার জঙ্গি হিসেবে পরবর্তীকালে ধরা পড়েছে। ধ্রুব সাক্সেনা ইন্দোরে বিজেপির যুব মোর্চার নেতা ছিল, বিভিন্ন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, মধ্যপ্রদেশের নেতৃত্ব সাথে তার ছবি আছে। পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI এর হয়ে গুপ্তচর বৃত্তি করতে গিয়ে ধরা পড়েছিল মধ্যপ্রদেশের মাটি থেকে। ধ্রুব সাক্সেনা বিজেপির নেতা কর্মী, তা বলে কি আমরা বলবো যে বিজেপি দলটাই জঙ্গি? বেশ, কৃষ্ণবাবু সঙ্গে থাকুন, কৃষ্ণবাবু সঙ্গে থাকুন। জ্যোতি সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জ্যোতি। না, সেই জন্য তো জসিমউদ্দিন রহমানি, আনসারুল্লাহ বাংলা টিমের যে প্রতিষ্ঠাতা পরিচালক, তিনি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পারবে বাংলাকে আলাদা করতে। এখানকার হাসান মোহাম্মদ ইমরান 19B দরগা রোডে যার অফিস, সিমির প্রতিষ্ঠাতা পরিচালক, নিষিদ্ধ জঙ্গি সংগঠন, তাকে রাজ্যসভায় পাঠিয়েছে। যদি একটা কথা জিজ্ঞাসা করবো আপনাকে, বলুন। T20 ম্যাচ দেখেন ক্রিকেটের? একটু আউট অফ কনটেক্সট জিজ্ঞেস করছি, কারণ আছে। দেখেন T20 ম্যাচ দেখেন খেলার আগে, ড্রিঙ্কস ব্রেকে এবং খেলার শেষে সবকটা টিম হাডল করে, দেখেছেন তো নিশ্চয়ই। সংসদে অধিবেশনে ডাকার ক্ষেত্রে আপনাদের এত আপত্তি, এত প্রশ্ন তুলছেন, যখন বিদেশে সংসদীয় দল পাঠালেন হাডল হলো, সর্বদলীয় প্রতিনিধি দলকে নিয়ে যখন আলোচনা করলেন হাডল হলো, বিদেশ থেকে ফিরে আসবেন আরেকবার সংসদের ভিতরে বসে হাডল করতে অসুবিধা কোথায়? রিফিউজ করা হয়নি, কোনো কিছুতে রিফিউজ করা হয়নি এখনো পর্যন্ত। তাহলে আমরা আশা রাখবো যদি যে আপনাদের দল অর্থাৎ বিজেপি অতি দ্রুত সংসদের ভিতরে এই অধিবেশনের দাবিটাও মেনে নেবে। আপাতত আপনাদের দুজনকে ধন্যবাদ, জ্যোতি চ্যাটার্জি এবং কৃষ্ণ মিত্র, বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুই মুখপাত্র যথাক্রমে ছিলেন আমাদের সঙ্গে। আত্রেই আমরা পরের খবরে চোখ রাখতে পারি, পাঁশকুড়ার খবর এই জন্য আরো গুরুত্বপূর্ণ হচ্ছে, কারণ কিশোরের আত্মহত্যার ঘটনায় অভিযোগ দায়েরের দুদিন পরেও এখনো অধরা সিভিক ভলেন্টিয়ার। তদন্ত প্রক্রিয়া নিয়ে জেলার পুলিশ কর্তাদের মুখে কুলুপ। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে আড়ালের চেষ্টা কেন, এই প্রশ্ন স্থানীয়দের। কনিষ্ক আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাচ্ছেন, কিন্তু তার আগে কি প্রশ্ন উঠছে শুনুন। আমি জেনেছি আমাদেরকে একজন এসে বলছে যে বাজার থেকে যে তোমার ছেলেকে কুড়কুড়ি নিয়ে গেছে দোকান থেকে ছিঁড়ে, তোমার ছেলের পিছনে মোটরসাইকেলে ধাওয়া করছে ওই শুভঙ্কর দিকে। হ্যাঁ, শ্যামবাবু। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সে এসে আমরা মাঠে যাব বেরিয়েছিলাম, ঘরে কাজ করছিলাম, হ্যাঁ নিয়ে গেলাম। হ্যাঁ, আমি তো কাজে চললেই কাজের মানুষ, সকলের মুখে শুনতেছি আমার স্বামী নাকি ওদের ঘরে মা বাবাকে বলে দিয়ে আসছে যে তোমার ছেলে এরকম সেখানে করছে, বৌদি তোমরা কি জানো নি, এইটা বলে দিয়ে আসছে। এইটাই শুনছি, আর বলতে পারবো না, কিছু জানি না। ও যে পিছনের দাহটা করা ভুল হয়েছে। হ্যাঁ,
এটা ধাওয়া করাটা ভুল হয়েছে। এটা বাচ্চা ছেলের ব্যাপার, অথচ সে নিজেও বলেছে যে আমার দোকানে বারবার এসে আর এরকম করবে বলে আমি তো জানিনি, আর আমি ওকে সাহায্য করতে এসেছি, এই কথাটাই বলেছে। কিন্তু কনিষ্ক আমাদের প্রতিনিধি বা জানাচ্ছেন, কনিষ্ক 41 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনো অধরায় সিভিক ভলেন্টিয়ার, পুলিশ কি বলছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে অর্থাৎ জেলা পুলিশের যারা উচ্চপদস্থ কর্তা আছেন তারা সমগ্র বিষয়টা নিয়ে কার্যত মুখে কুলু পেটেছেন, কিন্তু বেশ কিছু জন এলাকায় প্রশ্ন তুলছেন বা স্থানীয় মানুষজন প্রশ্ন তুলছেন, বিজেপি নেতৃত্ব প্রশ্ন তুলছে এবং ছাত্রের মা অর্থাৎ কৃষ্ণেন্দুর মা তিনিও প্রশ্ন তুলছেন কেন অভিযোগ হয়নি বলে যখন পুলিশ কর্তারা বা স্থানীয় যারা রয়েছেন তারা যখন বলছিলেন যে কেন সিভিকের বিরুদ্ধে অভিযোগ করেনি এতদিন কাটলেও, কিন্তু অভিযোগ করার প্রায় 48 ঘন্টা হতে যাচ্ছে, তখন কেন পুলিশ প্রশাসন পদক্ষেপ করছে না? তাহলে কি সিভিকের কি এলাকায় প্রভাব রয়েছে, রাজনৈতিক কোনো রং রয়েছে এই ঘটনার পেছনে? সেই সমগ্র বিষয়ে সামান্য এই চিপসের প্যাকেট থেকে যে কোন জায়গায় গিয়ে ঠেকবে সেই বিষয়টা কিন্তু যথেষ্ট ভাবাচ্ছে এলাকাবাসীকে। তার পাশাপাশি কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠছে যে এই যে সমগ্র ঘটনা কে এলাকায় প্রচার করেছিল সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ, আসছে কৃষ্ণেন্দুর বাড়িতে বারবার আসছে, তার মায়ের কাছ থেকে কথা শুনছে, সমগ্র বিষয়ে হ্যান্ডরাইটিং যে এক্সপার্টের কথাটা বলা হচ্ছে সেটাও নিয়ে ভাবছে। ফলে যদি সব কিছুই নিয়ে ভাবা হয় তাহলে কেন সিভিককে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদটা করছে না? ফলে সিভিক কোথায়, সিভিককে কি কোথাও না কোথাও গার্ড করার চেষ্টা চলছে? এই প্রশ্নগুলো উঠছে। অনেক ধন্যবাদ। কনিষ্ক আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন কি প্রশ্ন উঠছে, এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কিছুই বলা হয়নি, মুখে পুরো কুলুপ পুলিশের। আপনাদের এবার শোনাবো স্থানীয় বিজেপি তৃণমূলের বক্তব্য, আর একই সঙ্গে শোনাবো শিশু সুরক্ষা কমিশনের তরফ থেকে ঠিক কি বলা হয়েছে। আমরা অবশ্যই সুমোটো করেছি, আমরা এসপিকে চিঠি দিয়েছি, যেটা আমরা সুমোটো কগনিজেন্স করে যেটা করি যে এফআইআর এর কপি চাই, ওদের ইনকোয়ারি রিপোর্ট চাই এবং কি কি স্টেপস তারা নিচ্ছেন, পদক্ষেপ নিচ্ছেন সেটা জানতে চাই। সিভিক ভলেন্টিয়ারের যেটা বলছিলেন আমাদের কাছে অফিসিয়ালি আসেনি, কিন্তু যেহেতু এটা সোশ্যাল মিডিয়াতে রয়েছে আমরা সব জায়গা থেকেই খবর কালেক্ট করি। কি বলবো, সিসিটিভি যে ফুটেজটা দেখা যাচ্ছে সেটা আমাদের কাছেও এসছে, সেটাও আমরা শেয়ার করেছি যথাস্থানে। এই সিভিক পুলিশই তো নেতাদের বাড়ির কাজ থেকে শুরু করে অফিসের কাজ থেকে শুরু করে সব কাজকর্ম করে, তো তাদেরকে চটাবে কি করে? তাদেরকে দেখাতে চাইছে, আমাদের তৃণমূলের নেতৃত্বরা দেখাতে চাইছে, পুলিশ দেখাতে চাইছে যে তোমাদের পাশে আমরা আছি ভাই, তোমাদের কোনো চিন্তা নেই। পুলিশ তো অ্যারেস্ট করেনি, সেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন এবং আমাদের ধারণা পুলিশ অ্যারেস্ট করবেও না, কিন্তু একটা মামলাও তো আমাদের কৃষ্ণেন্দুর মা থানায় করতে পারেনি, এমনই পরিবেশ তৈরি করে রেখেছিল পুলিশ। স্কুল ছাত্র সুইসাইড করেছে, অর্থাৎ সেই খুনের দায় ঘাড়ে পড়লে সিভিক পুলিশ তাকে গ্রেপ্তার করার কথা, তাকে নাকি পুলিশ খুঁজেই পাচ্ছে না। আমি বলছি এটাই পশ্চিমবাংলায় চলছে, সরকার চাইলে পাবে, সরকার না চাইলে পাবে না। সরকার কখন কাকে ঘেরাটোপের মধ্যে রাখতে চাইবে এটা সরকারের উপর নির্ভর করে। আর এটা আপনি লিখে রাখতে পারেন যে এখন কার্যত পুলিশ চালাচ্ছে সিভিক পুলিশ। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।